আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় বিদেশিদের নিরাপত্তা প্রসঙ্গ। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ জমির, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আজকের বিষয়ে আপনার মতামত জানাতে SMS করুন। লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে। জনাব মোহাম্মদ জমির, আপনার থেকে শুরু করতে চাই। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের যে দুইজন বিদেশি আমাদের মারা গেল আমাদের এখানে, সেটা খুব উদ্বেগজনক আমাদের সবার জন্য আর কি। কিন্তু পুরো ডিপ্লোম্যাটিক কোর রিঅ্যাক্ট করলো আমাদের জন্য। কতটুকু এম্বারাসিং ছিল সিচুয়েশনটা? আপনাকে ধন্যবাদ। আজকে বিশেষ করে যে অতিথিবৃন্দ যারা এসেছেন অত্যন্ত ভালো এবং গুণগত মানের অনেক উচ্চতর। আজকে আমাকে জায়গা দিয়েছেন, তাদের সঙ্গে তাদের ধন্যবাদ জানাই আপনাকে। আমি বলবো যে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ হলো সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ, এবং সেই সূত্র ধরে আমাদের আপনি দেখুন গতকাল রাত্রিতে এই যে জেএমবির বিরাট অস্ত্রাগার পাওয়া গেছে চট্টগ্রামে, সেখানে গোলা বারুদ, তারপরে সে হ্যান্ড গ্রেনেড বানাবার জন্য তার সবকিছু এভরিথিং দিয়ে, মানে একদিকে সারা বিশ্ব যখন ভাবছে ক্লাইমেট, যে জীবনযাত্রার পরিবর্তন কিংবা আসবে ক্লাইমেট চেঞ্জের কারণে, বিবর্তনের কারণে, আমাদের এখানে এই যে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা যেটা ঘটলো, একটা হচ্ছে সিজারের টাবোলা ইটালির, যে এখানে কাজ করছিলেন ফুড সিকিউরিটির উপরে। ইটালিয়ান রাষ্ট্রদূতের বাসায় ওনার সাথে আমার দেখা হয়েছিল, এবং কিছুদিন আগে, এবং যখন দেখা হয়েছিল তখন এই কারণে উনি একটু নিজের থেকে এসে আমার সাথে কথা বললেন, কারণ এক সময় আমি রাষ্ট্রদূত ছিলাম রোমে, আর I was chairman of the governing council of IFAD and also of FAO। তো সেই সূত্র ধরে বিভিন্ন আলাপ আলোচনা হলে এবং ফুড সিকিউরিটি, জাতীয় খাদ্য ক্ষেত্রে যে নিরাপত্তা, সবকিছু আয়োজনের ব্যাপারে অনেক কিছু আলোচনা হলো, অনেক কিছু হলো। অত্যন্ত আনফর্চুনেট। আর দ্বিতীয়টা হলো এই যে জাপানি ভদ্রলোক, তার সম্পর্কে আরো বেরোলো যে তিনি কৃষিবিদ,
সংক্রান্ত যতটুকু রিসার্চ করার প্রয়োজন সেসব ব্যাপারে উনি জড়িয়েছিলেন। আরো বেরিয়েছে যে উনি কিছুদিন আগে এই গত রোজায় উনি মুসলমান হয়েছেন, ধর্ম থেকে ছেড়ে, এবং উনি নামাজ পড়তেন মসজিদে গিয়ে, এবং যে মসজিদে যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজে যা পড়েছেন সেটা সেই ইমাম সাহেবকেও তারা ইন্টারভিউ করেছে। এইটা মর্মান্তিক, অবশ্যই মর্মান্তিক। কিন্তু এই যে আমাদের আজকে যে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এখানে দূতাবাসের বিভিন্ন দূতাবাসের যারা আছেন প্রধান, তারা গেছিলেন দেখা করতে, আলোচনা করতে। কারণ একটা মেন্টাল স্টেবিলিটি শুধু নয়, এই যে ফোরাম যেটা আসার কথা ছিল, আমাদের অর্থনৈতিক কাঠামোগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, একটা বিরাট একটা অভিশাপের মতো এর ছায়া পড়ছে তার উপরে। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও এটা শুধু জিনিসপত্র বিক্রি করা না, কেন যদি গার্মেন্টস ম্যানুফ্যাকচার ঢাকায় যাবো না, তোমরা এসে আমাদের সাথে মিটিং করো, কি আমাদের সাথে সিঙ্গাপুরে মিটিং করো, আমরা যাবেন ওখানে মিটিং করবেন সেখানে। পয়েন্ট হচ্ছে আস্থা চলে গেলে বিনিয়োগ কমে আসবে। তৃতীয় হচ্ছে যে এনারা সবাই অবশ্যই চিন্তিত, নিরাপত্তার ক্ষেত্রে তারা অবশ্যই চিন্তিত, কিন্তু দেখেন গত 4-5 দিনে আমি সেদিন ছিলাম আরেকটা টেলিভিশন চ্যানেলে, সেখানে আমি শুনছিলাম প্রণব শাহ এটিএন নিউজে বেরোলো যে গত 4 দিনে স্কটল্যান্ডে গুলি করে মারা হয়েছে একজন নেপালিকে, সাউথ আফ্রিকায় গুলি করে মারা হয়েছে একজন বাংলাদেশিকে, নিউজিল্যান্ডে মারা গেছে গুলি করে একজন ওমানের এক সিটিজেনকে, গুলি করে মারা হয়েছে পুলিশ স্টেশনের সামনে দাঁড়ানো পুলিশম্যানকে অস্ট্রেলিয়ায়। আমেরিকায় একটা স্কুলে ওখানে 9 জন মারা গেছে, একজন হয়েছে, সে 10 জন মারা গেছে। কিন্তু ইট ডাজ নট মিন অন্য জায়গায় মারা গেছে আমাদের এখানে মারা যাবে আমরা ব্যাপারে চিন্তিত হব না। আমাদের সিচুয়েশন এরকম ছিল না, এবং আমাদের এখানে অত্যন্ত নিরাপদ ভাবে, সেই জন্য কনজারভেটিভ এমপি ডেলিগেশন যখন এখানে আসলো, আমরা একসাথে বসে আলোচনা করলাম, আমি ছিলাম সে আলোচনায়, এবং পরবর্তী যখন
থেকে যখন রিপোর্টটা জিজ্ঞেস করলো, তারা বললেন যে আমরা কিন্তু অনেকে আমাদের মধ্যে আসেনি, তারা ব্যস্ত বাইরে গেছে খাবার দাবার খেতে এবং জিনিসপত্র কিনতে। আমরা মনে করি এখানে একদম সম্পূর্ণ সুস্থ পরিবেশ এবং নিরাপত্তার ক্ষেত্রে যতদূর সম্ভব সরকার প্রচেষ্টা চালাচ্ছে। At the same time, যতটুকু চালাচ্ছে সরকার, I'm sorry I'm taking so much time, সরকার যে এই যে প্রচেষ্টা চালাচ্ছে, আজকে স্বীকৃত হয়েছে, যেখানে বলেছে একদিকে এটা, অন্যদিকে হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত বলছেন বার্নি ক্যাট, যেটা গতকাল উনি ডিপ্লোম্যাটিক যারা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সেখানে বলেছেন যে we had shared some of our anxieties with the relevant authorities. Now, what happens is, আমি তো 5টা দেশের রাষ্ট্রদূত ছিলাম, রাষ্ট্রদূত লেভেলে তখনই গিয়ে এরকম জাতীয় জিনিস শেয়ার করেন না। অ্যাকশনেবল ইন্টেলিজেন্স যেটা হয় সেটা সাধারণত ওই দূতাবাসে হয়তো অনেকে আছে যারা কিনা সিআইএ এর সঙ্গে জড়িত, এফবিআই কি হোমল্যান্ড সিকিউরিটি, তারা তাদের মাত্রাগত দিক থেকে হয়তো এনএসআই কি ডিজিএফআই কি র্যাব কি তাদেরকে পাস অন করে মেসেজ। এখন কথা হচ্ছে যে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স যদি পাস অন করে থাকে তারা, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন না, হয়তো তার সঙ্গে যারা কিছু সক্রিয়ভাবে যারা করার কথা সেইভাবে ওইটা আসেনি। কিন্তু আমাদের দেখা দরকার খতিয়ে যে তিনটে জিনিস আমি মনে করি নিরাপত্তার বলয় সৃষ্টি করার প্রয়োজনে সিসিটিভি ক্যামেরাগুলো ফাংশনাল আছে কি নেই, লাইট অফ থাকবে কেন, অফে থাকবে কেন, তৃতীয়টা হচ্ছে পুলিশ টহল দেওয়া এবং পুলিশকে টু বি সিন অ্যাজ এ প্রেজেন্স। তো এই জিনিসগুলো আজকে আলোচনা হয়েছে। যদি আপনি পারমিশন নেন তখন আমিও বলবো। তবে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে, যদি হয়ে থাকে আমরা দুঃখিত। আমরা মনে করি আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এটা এমন একটা ব্যাপার যেখানে সবাই মিলে যদি আমরা হাত মিলিয়ে চলি, সব রাজনৈতিক দল একত্রিত হয়ে, কারণ এইটা দেশের খাতিরে, দেশের খাতিরে আমাদের একতা রাখা প্রয়োজন। আমরা দেখলাম যে মিটিং ক্যান্সেল করে দিল ঢাকায়। আপনাদের গার্মেন্টস সেক্টরে সিচুয়েশন কতটুকু উদ্বেগজনক আপনি মনে করেন? আসলে দেখেন, আমার কাছে মনে হয় যে যে কোনো সময় থেকে আমাদের ব্যবসার জন্য এখন সবচেয়ে ভালো সময়। একটা দিক
সেশন নেই, অবরোধ, কোনো কিছু নেই। আরেকদিকে আমাদের ওয়ার্কারদের কোনো আনরেস্ট নেই, বিকজ আমাদের এখানে নতুন মিনিমাম ওয়েজেস ইমপ্লিমেন্ট হয়েছে, লেবার লটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, লেবার রুলস যেটা বাকি ছিল সেটাও করে ফেলা হচ্ছে। সুতরাং শ্রমিকরা খুশি, বেতন ঠিক মতো পাচ্ছে, অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এবং এদিক থেকে আমি বলবো যে আসলে আমি আমি একজন ব্যবসায়ী হিসাবে এবং গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে এটা একটা চমৎকার সময়। যে দুটো ইনসিডেন্ট হয়েছে, এটা আমিও বলবো যে এটা মর্মান্তিক। এরকম দুজন বিদেশি আমাদের পরপর মারা গেছেন। কিন্তু একদিকে দেখবেন যে বাংলাদেশে কিন্তু সবসময় বিদেশিদেরকে অন্য চোখে দেখা হয়। এই এত বছর ইতিহাসে আমার বয়স এখন 53 হয়ে গেছে, আমি কোনোদিন শুনি নাই যে বাংলাদেশে একজন বিদেশি রেপ হয়েছে, বাংলাদেশি কিডন্যাপ করেছে, বিদেশি ransom ধরে নিয়ে ransom চেয়েছে। কিন্তু আমাদের আশেপাশের দেশে কিন্তু এটা অহরহ চলছে। তো সেদিক থেকে কিন্তু যে পরিবেশ এখানে আছে, এইরকম পরিবেশে আমি মনে করি না যে এটাতে আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে। বাট অফকোর্স আমি দেখেছি যে সরকারকে আমরা সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করেছি। আমি ওই সময় আমাদের আসলে নতুন বিজিএমই বোর্ড দায়িত্ব নিয়েছিল এই 22 তারিখে, এবং পরের দিনই আমাদের প্রাইম মিনিস্টারের সাথে আমার প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা বোর্ডে আছে তারা ইউনাইটেড নেশনে চলে গেছেন। আমি বিজিএমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমি সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে আমি কথা বলেছিলাম ফরেন মিনিস্টারের সাথে। ওনারা এসে কিন্তু অ্যাসুরেন্স দিয়েছে, কথা বলেছে। আর আমি আমার পার্সোনাল লেভেলে আমি মোটামুটি প্রতিটা লেভেলে অ্যাম্বাসেডর সাহেব আছেন, উনিও ছিলেন যে আমাদের ওইদিন চাইনিজ যে একটা তাদের ইয়ে ছিল, ওদের 68 তাদের ইন্ডিপেন্ডেন্স ডে ছিল। ওখানে ইনফ্যাক্ট আমার মনে হয় সবগুলো অ্যাম্বাসাডার, জার্মানি, ইউএসএ, সবার সাথে, এবং তাদেরকে কিন্তু আমার কাছে মনে হয়নি যে তারা এটা নিয়ে উদ্বিগ্ন, এবং তারা কিন্তু এটা নিয়ে তারাও দেখেছে এবং তারাও চলাফেরা করছে। যেমন আজকে জার্মান ডেভেলপমেন্ট মিনিস্টার এসেছেন, কালকে আমাদের একটা ফ্যাক্টরিতে যাবো, আমরা কালকে সকালবেলা যাব ওখানে। আজকে ইন্ডিয়া থেকে মেক্সিকোর অ্যাম্বাসেডর এসেছেন, আজকে সারাদিন তারা আমাদের ফ্যাক্টরি গুলো ঘুরে দেখেছে। আগে এখানে যে অনারারি কাউন্সিল তার বাসায়
ডিনার ছিল, আমি সেখান থেকে আসলাম। উনি খুব খুশি এবং ওনারা বলছে যে এরকম পরিবেশ তারা ঘুরছে কোনো সিকিউরিটি ছাড়া। এবং গতকাল জার্মান অ্যাম্বাসেডারের সাথে আমার একটা প্রোগ্রাম ছিল। উনি আমি একটু আগেই চলে এসেছি, আমি দেখলাম যে উনি একা এসছে, কোনো ইভেন তার সাথে কোনো কোনো প্রোটোকল বা কোনো কিছু নাই। সুতরাং সে কিন্তু কনফিডেন্স ফিল করে দেখেই কিন্তু সে একা চলে গেল। এবং আমি কোন সময় ঢাকা শহরে আমি দেখছি, কোন সময় আমি দেখি নাই যে বিদেশে, আমরা সবসময় দেখেছি ইভেন যখন পলিটিক্যাল কোন প্রোগ্রাম থাকে, মিছিল বা ইয়েতে কোন বিদেশি দেখলে কিন্তু আমরা আরো তাকে একটু আগিয়ে দিই, সরিয়ে দিই, কিছু লোক এসে তাকে আলাদা করে নিয়ে যায়। তো আমার মনে হয় না যে বিদেশিদের এই জিনিসটা যেভাবে তারা রেসপন্ড করেছে, এটা করা উচিত ছিল। আর ব্যবসার জন্য আমি যেটা বলবো যে হ্যাঁ, যদি এরকম যে ওয়ার্নিং গুলো দিয়েছে তারা তাদের সিটিজেনকে রেস্ট্রিকশন করেছে কিছু কিছু ক্ষেত্রে, এটা হলে কিছু বায়ারদের আমাদের ভিজিট কিছু পোস্টপোন হয়েছে, বাট অর্ডারের কোন শিফট করেছে বা অর্ডার ক্যান্সেল হয়েছে এ ধরনের কোন আমাদের কাছে কোন ইনফরমেশন নেই। অনেকে বলছে এটা বিকজ আজকাল ডিজিটাল যুগে আমরা ভিডিও কনফারেন্সের থ্রুতে আমরা ইমেল এবং প্রতিটা বায়ারেরই কিন্তু ঢাকা তাদের অফিস আছে, তারা সেই অফিসের থ্রুতে। আর যেটা বায়ার্স ফোরামের কথা যেটা বলা হচ্ছে, আসলে বায়ার্স ফোরামটা এটা একটা ইনফর্মাল প্ল্যাটফর্ম। এরা প্রতি মাসে এখানে যত বড় ব্র্যান্ড বায়াররা আছে তারা এখানে একটা নিজেদের মধ্যে একটা বসে, এখানে বিজিএমই থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ যায়, আমি রিপ্রেজেন্ট করি, এবার এটাও রিপ্রেজেন্ট করার, এবং সেখানে আলোচনা কি হয়, আমরা যেটা বললি যে কোনো সমস্যা আছে কিনা আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তারা সিকিউরিটির কারণে এটা ক্যান্সেল করেছে এটা আসলে না, তারা আসলে এরকম একটা ঘটনা একসাথে অনেকগুলো ফরেনার একসাথে হবে এই জিনিসটার আশঙ্কা, এবং তাদের যেহেতু হেডকোয়ার্টার থেকে কিছু ইনস্ট্রাকশন থাকে সেই জন্য ভিডিও করে। সুতরাং আমার মনে হয় যে বাররা এটাতে শঙ্কিত না, এবং এই ধরনের ঘটনা আমরা আশা করি না হবে। এবং অলরেডি সরকার যে সিকিউরিটি ব্যবস্থা করেছে এবং আজকেও যে হোম মিনিস্টার, ফরেন মিনিস্টাররা বসে যে আমাদের ডিপ্লোম্যাটদের যে অ্যাসুরেন্স দিয়েছে, আমার কাছে মনে হয় যে এটা খুব শীঘ্রই, এবং আমি আশা করব যে খুব শীঘ্রই যে আমাদের
আমাদের ফরেন যে দেশগুলো আছে যারা এই কি বলে ওয়ার্নিংটা দিয়েছে, তারা ভিডিও করে নিবে সো দ্যাট তাদের জনগণ, তাদের সিটিজেনরা যেন আমাদের এখানে ট্রাভেল করতে পারে। আপনাকে আসবো গার্মেন্টস ছাড়া অন্যান্য বিজনেস যেমন ট্যুরিজম ইন্ডাস্ট্রিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এখনকার প্রেজেন্ট সিচুয়েশনে। দেশের সামগ্রিক অর্থনীতিতে কি কোনো প্রভাব পড়বে বলে আপনাদের মনে হয়? সচরাচর বিদেশিরা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক অস্থিরতা বা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে ঘটনা ঘটে তার কারণে এরকম ভাবে তারা ক্যান্সেল করে, মাঝে মাঝে আশা ক্যান্সেল করে, সে ধরনের ঘটনা ঘটে আমাদের এখানে। তো দেখার বিষয় যেমন আমরা গ্লোবাল কম্পিটিটিভনেস ছিল বছরই থাকে, যেহেতু বিশ্বব্যাপী একই প্রশ্নে সার্ভে হয়, সেখানে ছিল পরিবেশের জন্য অনেক ক্ষতিকর বা কতটুকু সেই আশঙ্কাটা কম আমাদের এখানে। এটা একটা ভালো দিক যে পয়েন্ট থেকে ব্যবসা পরিবেশের যে দিকটা সেটা অন্যান্য ধরনের রাজনৈতিক অস্থিরতাজনিত ক্ষতি সেগুলো আছে, কিন্তু ক্ষতির বিষয়ে কিন্তু যতটা আস্থার সাথে তারা বলেছেন মানে প্রায় 53%, এবার এটা কমে 39% এসেছে। আমি বলব যে আস্থার জায়গাটাতে কিছুটা হলেও দুর্বল অবস্থা আছে। আমার কাছে প্রশ্নটি হচ্ছে যে সরকার এই ধরনের দুটো ঘটনার পরে কিভাবে জিনিসগুলো ডিল করবে। আমার মনে হয় যে ঘটনা আর ঘটবে না, এই পরিস্থিতিতে সে কথাটি যথেষ্ট না। কিন্তু বিদেশিরা যেটি জানতে চাচ্ছে কে ঘটনাটি করলো। যখন যে কেউ একজন বিদেশি তার মধ্যে এরকম একটা অস্থিরতা কাজ করতে পারে যে কি কারণে তার একজন ফেলো ফ্রেন্ড বা একজন এই দেশে মারা গেল, সেটি যদি না জানতে পারেন তিনি বাসার বাইরে যাবেন কিনা, কর্মস্থলে কাজ করবেন কিনা, কতটা নিরাপত্তার সাথে করবেন, এ ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি থাকবেন। কিন্তু আবার একদিকে বলছে যে তারা করেছে, সরকার বলছেন যে না এটা তারা করেনি, সরকার বলছেন দেশের ভিতরে রাজনৈতিক শক্তিগুলো এটার পিছনে দায়ী, আবার রাজনৈতিক কাউকে ধরাও হয়নি, ধরা হয়েছে 3 জনকে ধরা হয়েছে, তাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য আসছে না। তাহলে যেটি হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলোর সাথে দায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি কিন্তু আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। কারণ এই যে অস্বস্তির পরিবেশটি এটি যে কারো জন্য মানে তার চলাচল বা তার সিদ্ধান্তে এটি প্রভাব ফেলে। আমরা বলছি যে ব্রিটিশ এমপি এখানে
ঘুরে গেছেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তারা আসছেন, ঠিকই আছে। আবার একই সাথে আমার সাথে মিটিং ছিল নেদারল্যান্ডস একটি টিমে, তারা দেশে আসছে না, ক্যান্সেল করেছে, সেরকম ঘটনাও আছে। হ্যাঁ, তো আমি বলছি যে দু রকমের ঘটনাই ঘটছে, কিন্তু তারপর আমি বলবো যে আমাদের দেশের পরিস্থিতি এমন হয় না যে আতঙ্কিত হওয়ার মতো, বা সেটি একেবারে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় রকমের কোন নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে, সেটি হয়নি। কিন্তু যেটি হচ্ছে যে সরকার সরকারের প্রতিষ্ঠানগুলো থেকে কি এতটা নিশ্চিত করে দুটো জিনিস বলতে পারবে যে হ্যাঁ আবার সামনে এরকম একটা ঘটনা হবে না, অথবা এটা কি বলা সম্ভব যে হ্যাঁ আগামী 7 দিনের ভিতরে আমরা এই দুটো ঘটনার সাথে দোষী যারা তাদেরকে সামনে নিয়ে আসছি? আমার মনে হয় সেই জিনিসগুলোর একটি দরকার। স্টুডিওতে আসার সময় রাস্তায় দেখলাম যে পুলিশের টহল বেড়েছে। অবশ্যই আমি বুঝতে পারছি যে এরকম একটি প্রতিক্রিয়া সরকার এই কাজটি করছেন, সেটা খুবই একটি ভালো উদ্যোগ এই জিনিসটি করা, কিন্তু সেটি কিন্তু যথেষ্ট না। সেই কথাটি বলা, সেটি মনে রাখা দরকার। আর আমরা যদিও বলি যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্য দেশের ঘটনাগুলোকে তুলনীয়ভাবে আনার চেয়ে নিজেদের স্বার্থে আসলে আমাদের বিদেশিদের ব্যাপারে যে শ্রদ্ধাবোধের কথাটা বলা হলো, সেটা কিন্তু জীবনের সাথে এই শ্রদ্ধাবোধটা তুলনীয় হয় না। মানে যখন তার জীবন চলে যাচ্ছে তখন বলছি যে আমরা সরিয়ে দিচ্ছি তাকে, তখন ওইটুকু কিন্তু যথেষ্ট না। ফলে আমাদের সেই জায়গাটি দেখা দরকার। আমাদের দেশের ব্যবসা পরিবেশ নিয়ে অনেকেরই অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু তার সাথে যদি একটি বাড়তি হিসাবে যুক্ত হয় যে বিদেশিরা এখানে নিরাপদ না, সেই ধরনের পরিস্থিতি যেন না সৃষ্টি হয়, সেদিকে লক্ষ্য রাখা। আমরা আলোচনা আরো করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি তাকে। আর একটা থ্রেড পায় এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজকের বিষয়ে বিদেশিদের নিরাপত্তা প্রসঙ্গ, সঙ্গে আছেন মোহাম্মদ জামির, ফারুক হাসান এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনার কাছে দুইটা প্রশ্ন করবো, ছোট্ট ছোট্ট করে যদি উত্তর দেন আমাদেরকে। সেটা হলো যে অনেক দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার সতর্কতা জারি করেছে। ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে ঢাকা শহরে কল ব্যাক করেছে তারা, এবং এইসব বাংলাদেশে ইমেজের জন্য এটা কতটুকু প্রভাব ফেলবে না, এক নম্বর। আর দুইটা,
বিশেষ করে আমরা দেখেছি যে জাপান আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ডোনার, জায়গা অ্যাক্টিভিটিস অনেক বেশি এবং তারা একদম ফিল্ড লেভেলে কাজ করেন, একদম গ্রামের মানুষের সাথে মিশে কাজ করেন। এই সময় জাপানিজ মডেল হওয়াটা রিলেশনটা কতটুক মানে কোন আঘাত হানবে কিনা জায়গার সাথে আমাদের। আপনাকে ধন্যবাদ, কারণ এটা শুধু ইমেজ বলে না, ইমেজ ক্রাইসিস বলে না, আমরা যদি খুঁজে বের করতে না পারি যে কারা করেছে, it will cast a doubt about our governance process. আপনি দেখেন এই যে পৃথিবী যারা সব জায়গাতে এরকম সহিংস ঘটনা ঘটছে, এমন যে ঘটছে না তা না, ঘটছে এবং ঘটতে থাকবে, থাইল্যান্ডে ঘটছে, সব জায়গায় হচ্ছে। এবং এই থাইল্যান্ডে যে আপনি বললেন যে ঘটেছে, সেখানে 20-21 জন মারা গেছিল, তাই না? কিন্তু তারা অতি শীঘ্রই সিসিটিভি ক্যামেরা কাজ করছিল বলে তারা আইডেন্টিফাই করতে পারলো যে কারা সম্ভবত করেছে, তাদেরকে পরে ট্র্যাক করে দে কুড ডু ইট। আচ্ছা, এই ট্র্যাকিং এর প্রশ্নে যে বিদেশি কোনো ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত আছে কি নেই, সেখানে আমি আরেকটা পয়েন্ট আপনার সম্মুখে ধরবো, সেটা হচ্ছে it is really a very sad situation, disappointing. কতদিন আগে পত্রিকা বেরোলো যে এতদিন পরে একটা সম্পূর্ণ একটা সমীক্ষা করা হচ্ছে, সেন্সাস মতো করা হচ্ছে, কতজন বিদেশি এখানে বাংলাদেশে কাজে আছে। We don't seem to know how many foreigners are working in this country. আচ্ছা, এক নম্বর কয়জন ওভারস্টে করেছে ভিসা, কেন আমরা কদিন আগে এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্ট্যাটিস্টিক্স বেরোলো, পাবলিশ চেন্নাই, 3.2 বিলিয়ন ডলার রেমিটেন্স হচ্ছে ফ্রম বাংলাদেশ। এখন সেটা অন্য কারণে হচ্ছে, মিডলম্যান হিসেবে তারা ফেসিলিটেট করছে ট্রেড, তাদেরকে বলছে ঠিক আছে 100 টাকার জিনিস তোমাকে 5 টাকা ওখান থেকে ওখানে দিয়ে দেওয়া হবে। আমাদের জানা প্রয়োজন আমাদের দেশে কতজন বিদেশি নাগরিক আছে, তাদের থাকার স্ট্যাটাসটা কি, আর দে হিয়ার অন এ tourist visa, and if so has the visa expired, and if they're here on work visa, then how long is that work visa for, ইত্যাদি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের যদি বলা হচ্ছে এবারে যে অবশ্য যে যেখানে থাকুক না কেন বিদেশি নাগরিক যদি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে, either through an NGO or through a organization like FAO or IFAD or WFP or UNHCR, whatever it is, তখন ইউনেস্কো, তখন আমরা তার তদারকি করবো, সবকিছু করবো। আমি মনে করি
আমাদের সময় এসছে এখন, যেরকম লন্ডন টুডে as the highest, আমি জানি না আপনি জানেন কিনা, highest percentage of CCTV cameras in the world. There is nothing you can do in London which will not be picked up in less than 5 seconds. ওই যে জর্জ অরওয়েলের পুরনো গল্প 1984, Big Brother is watching you. It is a follow-up of the Animal Farm by George Orwell, which is all animals are equal but some are more equal. তো সেই সূত্র ধরে আমি বলছি আমাদের এখানেও শুধু যে বনানী, বাড়িধারা, গুলশান এবং বসুন্ধরা কিংবা ধানমন্ডি এই কয়েকটা এলাকায় করলে হবে না। আমাদের সার্বিক জনগণেরও নিরাপত্তা দিতে হবে। কারণ এই যে আপনারা দেখেছেন পিডিবির ফরমার চেয়ারম্যান, তাকে 4 তলায় উঠে, বাড়ির 4 তলায় উঠে, তারপরে বাড়িতে প্রায় শোনা যাচ্ছে যে বাড়িতে উত্তরায় কি অন্যান্য জায়গায় বাড়িতে ঢুকেছে, ঢুকে খুন করে বেরিয়ে গেছে ইত্যাদি। Why should these things continue? This does not spell very good about our law and order agencies. So we have to work together, এবং আমি মনে করি যে কমিউনিটি সিস্টেম যেরকম আছে, যে আমি মনে আছে লন্ডনে যখন উপস্থিত ছিলাম, আমি টকিং 1982, তখন আপনার লন্ডনে এই যে কমিউনিটি পুলিশিং সিস্টেম যেটা নেইবারহুড ওয়াচ যেটা আমেরিকায় বলে, we have started community policing here as well, but এইটা সার্বিকভাবে যদি আমরা এগিয়ে না যাই, সবাই মিলে হাত মিলিয়ে, without politics being attached to it. জননিরাপত্তা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে, এইটা আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে যদি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারি, মিউচুয়াল ওই অ্যান্টাগনিস্টিক কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমরা একটু আমিনুল ইসলাম শ্রমিক নেতা যে মারা গিয়েছিলেন, তারপর রানা প্লাজা ঘটনা, এগুলি নিয়ে আমাদের জিএসপি অনেকটা এফেক্ট করেছিল, লবি করেছিল যে জিএসপি ফেসিলিটি যাতে ক্যান্সেল করে দেওয়া হয়, এবং যে শর্তগুলি দেওয়া হয়েছিল ওইগুলি মোটামুটি পূরণ করে এসেছিল গার্মেন্টস সেক্টর। It was a positive sign. এর আগে টিম অডিট করেও গিয়েছে বোধহয় বাইরের টিমটা, মোটামুটি সব ঠিক হয়ে আসছিল। এটা কি আবার ইফেক্ট করবে কিনা এই সিচুয়েশনে গার্মেন্টস? আমি মনে করি না যে এটা জিএসপির ব্যাপারে এফেক্ট করবে, বিকজ যে 16টা কন্ডিশন ওনারা দিয়েছিল এগুলো সবগুলোই ফুলফিল করা হয়েছে। একটা যেটা বাকি ছিল যে আমাদের লেবার লর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা রুলস
ফরমেশন বাকি ছিল, সেটাও গত 15 অগস্টে সেটাও হয়ে গেছে। তো এখন এটা আসলে বিজনেসের জন্য আমি মনে করি না যে ইউএস গভর্নমেন্ট এটা নিয়ে ইয়ে করবে। আর আমরা সবাই জানি যে জিএসপি, আমরা গার্মেন্ট সেক্টর থেকে জিএসপিটা যেন আবার আমরা ফিরে পাই, এটা তো সাসপেন্ডেড আছে, সেটা আমরা কিন্তু আমাদের নিজের থেকে আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি। সরকার, আমরা প্রায় $5 বিলিয়ন উপরে গার্মেন্ট এক্সপোর্ট ইউএসএ এক্সপোর্ট হয় এবং গার্মেন্ট এক্সপোর্ট হয়, তার কিন্তু অনলি লেস দ্যান 0.5%, মানে not even $40 মিলিয়ন আমরা জিএসপি ফেসিলিটিস পেতাম জাস্ট কয়েকটা আইটেম, সেগুলো ওনারা সাসপেন্ড করে রেখেছে। আমরা এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছি না, আমরা এটা পজিটিভ ভাবে কাজ করছি এবং অনেক ইমপ্রুভ করেছে, আরো ইমপ্রুভ করবে। আমার মনে হয় যে ওনারা এসেও তারা দেখছে যে কোথায় তাদের ওয়ার্কার রাইট নিয়ে তারা এখনো কথা বলছে, যে ট্রেড ইউনিয়ন করার ব্যাপারে কিছু কিছু ফ্যাক্টরি করতে দিচ্ছেন না, বাধা করছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি, অ্যাড্রেস করছি এবং আমরা ভেরি কনফিডেন্ট যে নেক্সট যে আমাদের মিটিং আছে নভেম্বরে, ডিসেম্বরের মধ্যে, আমি আশা করি, আমরা আশা করি যে ওনারা এই জিএসপি যে সাসপেন্ড করে রেখেছে এটা উইথড্র করবে। ডক্টর মোয়াজ্জেম, জিএসপি অথবা ডোনার রিলেশন ইফেক্টেড হবে কিনা এখনকার সিচুয়েশনের কারণে? না, আমি আসলে একমত যে এই ধরনের ঘটনার সাথে এখনো যে পর্যায়ে জিনিসগুলো রয়েছে সেটা এই ধরনের বড় যে বিষয়গুলো, কাঠামোগত যে বিষয়গুলো, তার সাথে এটার সম্পর্ক দেখবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। জিএসপি যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি যে কারণে স্থগিত হয়ে যাচ্ছে তার সুনির্দিষ্ট কারণ রয়েছে, সেটির পিছনে সরকারের উদ্যোগ রয়েছে, যথেষ্ট মাত্রায় আমরা কাজ করেছি, কিছু কিছু জায়গায় এখনো ঘাটতি রয়েছে, সেগুলো তারা দেখে গেছে এবং জানিয়েছে, কিন্তু তার সাথে এটি হয়তো যুক্ত হবে না, সেটা আমার কাছেও খুব পরিষ্কার এই বিষয়টি। আমার কাছে মনে হয় না যে এই বিষয়টি বাড়তি কোন অনুষঙ্গ ফেলবে, কিন্তু দেখুন যে এক ধরনের ধারাবাহিক ঘটনা কিন্তু ঘটছে। সাধারণত কিন্তু দেখুন এই মুহূর্তে আমি বলবো যে সরকার বা দেশের ভিতরে বিভিন্ন ধরনের স্পর্শকাতর বিষয় চলছে এবং সেগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে এবং বিভিন্ন পক্ষের কিন্তু হয়তো উদ্দেশ্য
সিচুয়েশন গুলোকে ব্যবহার করার। সুতরাং সেক্ষেত্রে আরো বেশি সেন্সিটিভ হওয়া, আরো বেশি সতর্ক হওয়া সেটি দরকার। যেমন বলা যেতে পারে যে অস্ট্রেলিয়া টিম যখন বলল যে তারা আসছেন আর এই ধরনের সিকিউরিটি কনসার্ন হিসেবে, তখন আমরা জিনিসটাকে কি শুধুই মাত্র খেলার দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা যৌক্তিক ছিল, নাকি না তাদের কনসার্ন সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে যে মেসেজগুলো দেওয়া হয়েছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছু বাড়তি উদ্যোগ নেওয়া দরকার ছিল তখন। এবং তারপরে এমন একটা ঘটনা হলো, মনে হলো যে হ্যাঁ তারা যদি বলেছে সেটি ঘটেছে এরকম সত্যি, হয়তো সংযুক্ত নাও থাকতে পারে। এই যে আমরা যে একটা এখনো আমরা কিছুটা কমপ্লাসেন্সির মধ্যে রয়ে গেছি, এক ধরনের তুষ্টির জায়গা রয়ে গেছি যে না আমরা তো এখনো ভালো, আমাদের সাথে এতদিন এত কিছু হয়নি, আমরা অন্যান্য দেশের তুলনামূলক বিচারের সেই জায়গা থেকে বাংলাদেশের যে এক ধরনের আদল পরিবর্তন হচ্ছে, চরিত্রগত পরিবর্তন হচ্ছে দেশের জনগোষ্ঠীর, তারা যে একটা যে প্রভাব পড়ছে এখানে, সেটি ধর্মীয় বলুন সামাজিক বলুন, সেটি একদিকে, অন্যদিকে বিদেশিদের উপস্থিতি বাড়ছে দেশে, এবং সেটি যৌক্তিক কারণে বাংলাদেশ গ্লোবালাইজড হচ্ছে, তার ব্যবসা বাণিজ্য বাড়ছে, সে কারণে তাদের উপস্থিতি বাড়ছে এবং সেটি আমাদেরকে ওয়েলকাম করতে হবে। কিন্তু তার মানে হচ্ছে যদি আপনি যথেষ্ট মাত্রায় এই পরিস্থিতিটি হ্যান্ডেল করবার মতো অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এই যে নতুন আগ্রহ উৎসাহ নিয়ে সকলে বাংলাদেশে আসছে, সেই জায়গায় কিন্তু আর একটা ভাতা পড়তে পারবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখা দরকার। আমার মনে হয় যে বড় সম্পর্কের জায়গাগুলো এই ধরনের ঘটনা দিয়ে হয়তো বিচার করার মতো পরিস্থিতি এখনো হয়নি। গোয়েন্দা ফেলিয়ার কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? আমি আসলে আবার বলছি যে আমি অর্থনীতির লোক, আমি এগুলো বিশেষজ্ঞ না। একেবারে কাগজে যে সমস্ত বিষয় আসে সেই জায়গা থেকে জিনিসটা একেবারে সাধারণ একজন মানুষ হিসাবে যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে এই কদিনের ভিতরে অন্তত দুটো হত্যাকাণ্ডের অন্তত কিছু সামনে আসা, আলাদা কিছু জিনিস সামনে আসা উচিত, অস্ট্রেলিয়ান টিম না আসা, তারপরে ইউকে থেকে একটা ওয়ার্নিং আসা, তারপরে আমাদের গোয়েন্দা ফেলিয়ারটা হয়েছে কিনা আপনি এটা কি মনে করেন? আমাদের দেশে এক হচ্ছে যে আমরা আসলে টেকনোলজি, গোয়েন্দা বিষয়গুলো টেকনোলজিক্যালি কতটুকু সফিস্টিকেটেড টেকনোলজি আমাদের আছে, সেই জায়গায় ঘাটতি থাকতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এখানে ঘটনার পরে আমরা যতটা উদ্যোগী হব, ঘটনার আগে আমাদের উদ্যোগ নেওয়ার ঘাটতি থাকে, সেগুলো তো রয়েছে। আমি জিনিসটাকে সেইভাবে দেখতে, বরঞ্চ আমি দেখতে চাই যে যখন এই ধরনের একটা মেসেজ এসেছিল, তখন আসলে কতটুকু উদ্যোগ নিয়ে
থেকে মেসেজ দেওয়া হয়েছিল। আমার সেই জায়গাটি আমার মনে হয় যে আরো শক্তিশালী হলে ভালো হতো। আমরা আলোচনা আরম্ভ করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসসিটিভি রাতের আয়োজন, আজকের বিষয় বিদেশিদের নিরাপত্তা প্রসঙ্গ। সঙ্গে আছেন মোহাম্মদ জমির, ফারুক হাসান এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। মোহাম্মদ জমির, আপনার কাছে জানতে চাবো যে ড্যামেজ ইজ অলরেডি ডান, যা হওয়ার আমাদের, এই ড্যামেজ কাটিয়ে উঠতে আমাদের কিরকম বেগ পেতে হবে? সময় লাগবে, তবে এই জিনিসটা যেটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বিশেষত আপনি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ, এটা কিন্তু বিশ্ব শান্তি এবং উন্নয়নের পথে কিন্তু এটা একটা প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। এটা সার্বিকভাবে সব জায়গায় দাঁড়াচ্ছে। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে আমাদের সমাজে, যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। ধর্মকে অপব্যবহার করেই সন্ত্রাসী অনেক সময় কর্মকাণ্ড পালিত হয়। আর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের এটা শুধু একটা বৈশ্বিক চ্যালেঞ্জ, এটা মোকাবিলার জন্য যেটা প্রধানমন্ত্রী বলে এসেছেন নিউ ইয়র্কে, যে সবাইকে একত্রিত আমরা কাজ করি, তাহলে কিন্তু এটা সম্ভব এটাকে কন্ট্রোল করা। হয়তো এটা বন্ধ করা যাবে না, কিন্তু সীমিত করা যাবে, আকারে করা যাবে। এখন এই যে ধরা যাক আমাদের এখানে এই যে গাড়ি পোড়ানো হলো 3 মাস ধরে, লোকজন মারা গেল, ইত্যাদি ইত্যাদি। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম একটা ঘটনা এখানে হচ্ছে, ওখানে একজন প্রিস্টকে তার গলায় ছুরি মারতে গিয়ে বেঁচে গেছে, আল্লাহ রহমত তার। আমরা যদি সবাই মিলে, যেটা আমি আগে বলছিলাম, দলমত নির্বিশেষে আমরা যদি একসাথে, and it requires a positive interactive engagement commitment both from the public sector and the private sector and from the civil society. The civil society in its own way is doing something exceptional for our country. ওনাদের ছাড়া আপনার আজকে যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে যে উন্নতি হয়েছে, সাধন হয়েছে, এটা হয়তো হতো না। প্রফেসর রহমান সুবহান সাহেব অসম্ভব জ্ঞানী ব্যক্তি, অনেক
কিছু এগিয়ে নিয়ে গেছেন। দেবপ্রিয়, ওই মুস্তাফিজ, ওনাদের সিপিডি আছে, তারপরে সুলতানা কামাল রয়েছে, সুলতানা কামালের মেয়ে, তারপরে ইফতেখার, সবাই সবাই যার মতো করে তারা অনেক কিছু করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সবাইকে করলে হবে না বিচ্ছিন্ন ভাবে। এখানে সরকারের একটা, আমি মনে করি নীতি নির্ধারক হিসেবে তাদের একটা দায়িত্ব আছে। একটা they should form and constitute একটা গোল টেবিল মতো করে, একটা কমিটি মতো করে আলোচনার মাধ্যমে লিস্ট কমন ডিনোমিনেটর গুলোকে আইডেন্টিফাই করা, যে এই জিনিস করণীয় আছে, এই জিনিস চ্যালেঞ্জেস আছে, এইগুলো এইভাবে অতিক্রম করতে হবে, and then after that assign necessary effort towards implementation. এটা যদি আমরা করতে পারি, I'm confident we will be all right. পলিটিক্যাল ডিভাইড যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, সাধারণ মানুষকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এটা? পলিটিক্যাল ডিভাইড হচ্ছে কি জানেন আপনি বললেন, এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমি, যে আন্ত আস্থাহীনতার কারণে কয়েকটা দন্তের মাথা চাপা দিয়ে উঠেছে। সহিংসতা, সন্ত্রাসবাদ, এবং এর মধ্যে কিন্তু সংবিধান দন্তেশ্বর দিয়ে, সেই দন্তেশ্বরটা ভুলে যাচ্ছি আমরা, সাংবিধানিক যে দিকটা আছে। আমি আশা করবো যে আমাদের নিজেদের উপর আস্থা যদি আমরা রাখতে পারি, আমরা পারিনি, আমাদের তো ছিল কিসিঞ্জার সাহেব ইন্টারন্যাশনাল বাস্কেট কেস, তাই না? আজকে যে আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের সিপিডি সেটা লক্ষ্য করেছে, সর্বদা করেছে, আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমাদের যেখানে আমরা সবাই বলেছিল, ভেবেছিল যে বাংলাদেশ টিকবে না, সেখানে পথ প্রদর্শক হয়ে অন্যদের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা যদি আন্তর্জাতিক আইনের অঙ্গনের মধ্যে আমরা যদি সুন্দরভাবে এগোতে পারি, তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যে আমাদের যারা জনগণ, তারা সুন্দরভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে সিচুয়েশনটা হলো, প্রতিযোগী যে দেশগুলো আছে আমাদের, আপনাদের গার্মেন্টস সেক্টরের জন্য কতটুকু ফায়দার চেষ্টা করবে বলে মনে করেন আপনারা? আমি আবারও বলবো, আমি অ্যাম্বাসাডার জমির সাহেবের সাথে একমত হয়ে, যে আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের উপর। আমরা কিভাবে দলমত নির্বিশেষে বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ডিং করব, আমাদের ইমেজ কিভাবে বাড়াতে পারবো। বিকজ আমরা কিন্তু
বলছিল যে যখন হচ্ছিল 2004-এ, ইভেন ইকোনমিস্টরা, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলেছিল যে বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এটা ভুল প্রমাণ করেছি, বিকজ আমরা যেভাবে কাজ করেছি, আমরা এখন পৃথিবীর বুকে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার হিসাবে আমরা আমাদের এখানে কিন্তু গার্মেন্টস, যে কোনো গার্মেন্টস তৈরি করার জন্য আমি সবসময় বলি যে দুটা বেসিক র মেটেরিয়ালস, একটা হলো কটন, তুলা, সেটা আমাদের এখানে হয় না, আর একটা হলো যেগুলো পলিস্টার বেস ফ্যাব্রিক দিয়ে যেগুলো গার্মেন্টস হয়, সেটার জন্য পেট্রোকেমিক্যাল, সেটাও আমাদের এখানে হয় না। এগুলোর এগেইনস্ট অল দিস অড আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট। আমরা যদি একসাথে কাজ করি, আমার মনে হয় যে আমরা একটা ভিশন নিয়েছি যে 2021-এ আমাদের যখন বাংলাদেশ is going to celebrate golden jubilee 50 years, তখন আমরা $50 billion এক্সপোর্ট করবো, যেটা আমাদের এখন $25.5 billion। আমরা কিন্তু রানা প্লাজা, তাজরিনের পরে কিন্তু আমাদের ট্যাগলাইনটা আমরা চেঞ্জ করেছি। আগে আমরা বলতাম মেড ইন বাংলাদেশ, যেটা মেড ইন বাংলাদেশ সারা দুনিয়াতে প্রচার হয়েছিল। এখন আমরা বলছি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, বিকজ আমরা বলতে যাচ্ছি যে শ্রমিকদেরকে আমরা ন্যায্য পাওনা, তাদেরকে কর্মস্থলে তাদের বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদেরকে বেটার ফ্যাসিলিটিস, এগুলো দিয়ে আমরা করতে চাই। আমরা এনভায়রনমেন্টকে ধ্বংস করে করবো না, এবং এগুলোর জন্য কিন্তু আমরা কাজ করছি। এবং আমার মনে হয় যে আপনারা মিডিয়াতে আছেন, আপনারা গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, সিপিডির মতো, ওনারাও আমাদের সাথে কাজ করছেন। সবাই মিলে যদি আমাদেরকে কোঅপারেট করে, সাপোর্ট করে, আমরা সবাই মিলে যদি কাজ করি, এই যে প্রতিযোগী যারা আছে তারা যত চেষ্টাই করুক, বা আমি বলছি না যে তারা চেষ্টা করছে, বাট তারা এটা থেকে ফায়দা কোনো লুটতে পারবে না। আমরা প্রমাণ করেছি যে আমরা এখানে কোয়ালিটি গুডস দিচ্ছি, অন টাইম ডেলিভারি দিচ্ছি, এবং সেই জন্য ওয়ার্ল্ডের সব ব্র্যান্ডরা কিন্তু বাংলাদেশে এসে অফিস খুলেছে, এবং তারা এর মধ্যে কিন্তু আছে, এর মধ্যে সারা ওয়ার্ল্ডের, সারা দুনিয়ার সিটিজেনরা এখানে এসে আমাদের সাথে ফ্যাক্টরিতে যে যে কাজ করছে, আমাদের সাথে মিলে কাজ করছে, এবং তাদেরকে আমরা সর্বধরনের সহযোগিতা করছি, এবং তারা আমাদের সাথে মিলে সবচেয়ে ভালো প্রোডাক্টই কিন্তু আমাদের থেকে বের করে নিচ্ছে, এবং এইটার বেনিফিশিয়ারি কিন্তু তাদের সিটিজেন। তারা কিন্তু কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে, রিটেলে পাচ্ছে, এবং আমরা
আরেকটা জিনিস করছি যে এই যে আগে যে টেক্সটাইল এটা যে ডাইং হতো সেটার কিন্তু ডাইস কেমিক্যাল যে এফুলেন্টটা তাদের ওখানে ছিল, এখন কিন্তু আমরা আমাদের দেশে নিয়ে এসেছি, সুতরাং তাদের এনভায়রনমেন্টটা ভালো হয়ে গেছে, আমরা কিন্তু এনভায়রনমেন্ট খারাপ করে তাদেরকে আমরা ভালো প্রোডাক্ট দিচ্ছি, সুতরাং তাদেরও আমাদেরকে দরকার এবং আমরা যেন ভালো করে এনভায়রনমেন্ট নষ্ট না করে আমাদের এনভায়রনমেন্ট রেখেছে। কিছুদিন আগে গতকালও প্রাইম মিনিস্টারের সম্বোধন ছিল, আমি ওখানে ছিলাম, উনিও বলেছে যে এনভায়রনমেন্ট নষ্ট না করে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই কাজটা আমরা করছি। আগামীতে আপনারা আরো দেখবেন, আমাদের সাথে থাকেন, আপনারা দেখবেন আরো। ছোট্ট করে একটু উত্তর চাই, সেটা হলো আপনারা চিপ লেবার এইটা একটা উঠে ফেলতে চাচ্ছেন বা মুছে ফেলতে চাচ্ছেন, খুব একটা বলছেন না এখন। কম্পিটিশনের ক্ষেত্রে কি রকম দাঁড়াবে এটা? আমি মনে করি না যে আমরা চিপ লেবার নিয়ে কাজ করছি, আমরা বলতে চাই যে কম্পিটিটিভ লেবার কস্ট আমাদের এখানে, এবং আমরা এখন যেটা করছি যে স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। আপনারা জানেন যে আমরা একটা এখানে আগে বিআইএফটি ছিল, বিজিএমই ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, গভর্নমেন্ট আমাদেরকে ইউনিভার্সিটির পারমিশন দিয়েছে এবং আমরা এটা বড় করে একটা ইউনিভার্সিটি করছি, এখানে স্কিল ডেভেলপ করছি, আমাদের নতুন ওয়ার্কফোর্স তৈরি করছি এবং আমরা মনে করি না যে আমাদের এখানে চিপ লেবার আছে। আমাদের এখানে যেসব ওয়ার্কার আছে আমরা চাই না যে আমাদের এখানে মা-বোনরা বাইরে ওখানে যে সার্ভেন্ট হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করুক, তারা বাংলাদেশে ওই রকম বেতন নিয়ে ভালো কাজ করবে, এটাই আমরা চাই। ডক্টর মুআজ্জেম, প্রাইম মিনিস্টার খুব কনফিডেন্সের সাথে আজকে বলেছেন যে 7% জিডিপি অর্জন করা সম্ভবপর হবে। এই সিচুয়েশনে বাধাগুলি কি কি আসতে পারে? আমার ধারণা যে 7% প্রবৃদ্ধির পিছনে যে যে ধরনের সমস্যাগুলো, সেটা এই এই যে এটি থেকে সেই ধরনের কোন সিচুয়েশন আশা করছি হবে না, এবং এটি আশা করছি যে এই ঘটনার আর পুনরাবৃত্তি বা কোন ধরনের আমরা আশা করব, এবং আমরা যেটি আশা করব যে অতি দ্রুত এটির সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে সরকার আইনের আওতায় নিয়ে আসতে পারবেন এবং সকলের ভিতরে স্বস্তির পরিবেশ ফিরিয়ে দিতে পারবেন। সেটি আমার মনে হয় যে বড়ভাবে দরকার। একটু জানি না কথাটা আমার বলাটি সাজে কিনা, একটি তারপরে মনে হয় যে একটু কাঠামোগত দিক থেকে সরকার কিছু চিন্তা করবেন কিনা, কেননা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যে কথাটি আসলো কিছুক্ষণ আগে, সেই বিষয়টি
উত্তরোত্তর যেহেতু একটি ঝুঁকি বাড়ছে বাংলাদেশে, সুতরাং এটিকে মাথায় রেখে সরকার টেকনিক্যালি এমন কোন ইউনিট খুলবেন কিনা ক্রস বর্ডার টেররিজমকে মাথায় রেখে, তথ্য হোক, তথ্য আদান প্রদান হোক, বা এই জিনিসগুলোকে রেগুলার মনিটর করা হোক, বা এই যে যে ধরনের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এগুলো হচ্ছে, সেই জায়গায় কি চিন্তা করতে পারেন? আরেকটি হলো যে ঘটনার সাথে মিলিয়ে বলি যে কিছুটা যে সরকার রাজনৈতিক ভাবে কোনো কোনো জায়গায় কিছুটা বিভ্রান্ত কিনা সিদ্ধান্ত নিতে, এই ধরনের বড় বড় কিছু ঘটনা ক্ষেত্রে, সেটিও মনে হয় সরকারের চিন্তা করে দেখতে পারে। আর 7% প্রবৃদ্ধির ক্ষেত্রে যে জিনিসটি বললেন, আমি বলবো যে সেটির জন্য অন্যান্য ধরনের যে দুর্বলতাগুলো আছে সেই জায়গাগুলোতে সরকার কাজ করছেন না তা না, কিন্তু পর্যাপ্ত হয়তো করা যাচ্ছে না। বিদ্যুৎ সমস্যার যথেষ্ট মাত্রায় উন্নতি হয়েছে, আবার একই সাথে ব্যবসায়ীরা বলবেন বিদ্যুৎ দিয়ে হচ্ছে না, গ্যাস তো নেই, আমার গ্যাস তো লাগবে, গ্যাসটা তো পাচ্ছি না। এখন আবার নতুন করে বলা হচ্ছে যে গ্যাস আগামীতে হবে না, বিদ্যুৎ ভিত্তিক আপনারা সমস্ত করুন, কিন্তু অলরেডি গ্যাস ভিত্তিক কলকারখানা স্থাপনের জন্য টাকা নিয়ে তিতাসের অ্যাসুরেন্স নিয়ে মেশিনারি নিয়ে আসছেন, তারা কি করবেন? সুতরাং এই বিষয়গুলোর সমাধান দরকার, যোগাযোগ ব্যবস্থার সমাধান দরকার, এবং একই সাথে নতুন উদ্যোক্তাদের জন্য যে স্পেশাল ইকোনমিক জোন বা বিদেশি উদ্যোক্তাদের জন্য যে নতুন নতুন উদ্যোগের কথা বলা হচ্ছে, আমরা শুনেছি অনেক কথা, কিন্তু এখনো কিন্তু এগুলো কার্যক্রম অনেক পিছিয়ে আছে। সুতরাং সেই কার্যক্রমগুলোর দিকে ধারাবাহিকভাবে নজর দেওয়া দরকার। এটি ভালো যে রাজনৈতিক অস্থিরতা এবছর শুরুতে যেটি ছিল, আগামী অর্থ বছর এখন যেটুকু গিয়েছে প্রায় প্রায় 4 মাস গিয়েছে, এর মধ্যে এটি নেই। প্রত্যাশা থাকবে এই বছরটি নিরবিচ্ছিন্ন ভাবে যাবে, তো তাহলে তার একটা ভালো প্রতিক্রিয়া পড়বে। বলা হচ্ছে, যেমন বিশ্ব ব্যাংক থেকে বলা হচ্ছে 6.5%, এডিবি থেকে বলা হচ্ছে 6.7%, সরকার প্রজেকশন করেছেন যে 7%। ফলে আমার ধারণা যে অন্তত যে বছরটি শেষ হলো 6.5% প্রবৃদ্ধি নিয়ে, অন্তত তার থেকে বেশি প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে অর্জন সম্ভব হবে। আজকে আমরা 2-3টে SMS পেয়েছি। আরিফুল সাহেব লিখেছেন যে নিরাপত্তা সবার জন্যই দরকার, ফরেনার হোক আর দেশি হোক। খোকা সাহেব লিখেছেন এখন আসলে দেশি বিদেশি নিরাপদ নয়, উনিও নিরাপত্তার কথা জানাচ্ছেন। ডক্টর মোহাম্মদ জামিল, ফারুক হাসান, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। আগামী
সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো